আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে বিল্ডিং বাড়ি তৈরি করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ যে কমন মিস্টেকগুলো হয়ে থাকে মিস্ত্রিরা করে থাকে। কাজে আপনি যদি সেই বিষয়ে জানেন তাহলে আপনি মিস্ত্রিরা যে ভুলগুলো করে সেগুলো আপনি ধরে দিতে পারবেন, যার ফলশ্রুতিতে আপনার বিল্ডিংয়ে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। কাজে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কাজে আজকের এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছিল সয়েল টেস্টিং, অর্থাৎ মাটি পরীক্ষা। বিল্ডিং তৈরি করার আগে অবশ্যই আপনাদেরকে মাটির পরীক্ষাটা করতে হবে, কারণ এই মাটি পরীক্ষার মাধ্যমেই জানতে পারবেন যে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত, মাটিতে কোন ধরনের এবং মাটিতে ঠিক কোন ধরনের ফাউন্ডেশন দিতে হবে সেই বিষয়টা সম্পূর্ণভাবে অবশ্যই আমাদের প্রত্যেককে উচিত যে মাটি পরীক্ষা করা, যার ফলশ্রুতিতে আমরা সুন্দর একটা দালান করতে পারবো, সেটা ঝুঁকিপূর্ণ মুক্ত। কাজেই তারপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেকেন্ডলি সেটা হচ্ছিল ভীম, অর্থাৎ পলিথিন ভীম শুধুমাত্র ফাউন্ডেশন এবং ফুটিং বিল্ডিংয়ের জন্য যথেষ্ট নয়। কাজেই ভীমের যেই কাজটা সেটা হচ্ছিল সমস্ত কলামকে অ্যাডজাস্ট করা এবং ভীমটাকে বিল্ডিংয়ের মেরুদণ্ড বলা হয়। কাজে ভীমটার দিকে আমাদের এক্সট্রা একটা নজর দিতে হবে যাতে এই ভীমটা যেন সুন্দর হয়। কাজে এই ভীমের দিকে নজর দিয়ে সুন্দরভাবে করতে হবে। তারপর যেটা হচ্ছিল সেটা হচ্ছিল কলাম, অর্থাৎ সেই বিল্ডিংয়ে আমরা অনেক সময় দেখি যে কলামটা 10 ফিট যে কলামটা সেটা একবারই করা হয়, যার ফলশ্রুতিতে কলামটা অনেকখানিটা কংক্রিট ভালো মতো মিশে না, খাস পড়ে থাকে। কাজে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে 5 ফিট কলাম করতে হবে, তার পরবর্তীতে আবার 5 ফিট। কাজে 5 ফিট করে করলে যে মালামাল যে কংক্রিটগুলো সেটা সুন্দরভাবে মিক্স হবে, যার ফলশ্রুতিতে কলামটা মজবুত এবং সুন্দর হবে। কাজে আমাদের 5 ফিট করে সেই কলামটা তৈরি করতে হবে। তারপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শাটারিং। আমাদের বাংলাদেশে অবশ্য 2 ধরনের শাটারিং ব্যবস্থা রয়েছে, সেটা একটা হচ্ছিল কাঠ এবং বাঁশের সমন্বয়ে যে শাটারিংটা, তারপর যে আরেকটা হচ্ছিল স্টিলের শাটারিং। কাজেই আমরা বেশিরভাগ কাজের ক্ষেত্রে কাঠ এবং বাঁশের সমন্বয়ে যে শাটারিং ব্যবস্থা সেটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই শাটারিং ব্যবস্থাটা অনেক ঝুঁকিপূর্ণ। কাজে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করে যদি চলতে পারি, স্টিলের যেই শাটারিং ব্যবস্থা সেটা ব্যবহার করলে অনেক ভালো হয়। কেননা কাঠের যেই শাটারিং ব্যবস্থাটা কাঠ পুরনো হওয়ার কারণে সেই শাটারিং ব্যবস্থাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বেঁকে বা হেলে যেতে পারে, এবং বাঁশও যদি পুরান হয়ে যায় তাহলে ভেঙে যেতে পারে, যা ঝুঁকিপূর্ণ এবং অনেকখানি দিয়ে খোস বা বিভিন্ন ধরনের একা বেঁকা হতে পারে। কাজে এই জিনিসটা অ্যাভয়েড করে আমরা যদি স্টিলের শাটারিং ব্যবস্থা ব্যবহার করতে পারি তাহলে সেটা অনেক সুন্দর হবে। তারপর যেটা রয়েছে আমাদের পরের নাম্বারে সেটা হচ্ছিল পলিথিন স্লিক, অর্থাৎ আমাদের পলিথিন যে জিনিসটা আমাদের ঢালাইয়ের আগে অবশ্যই পলিথিন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বিশেষ করে ছাদ ঢালাইয়ের আগে যে জিনিসটা পলিথিন যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কংক্রিট মালামালটা নিচে পড়বে না এবং সেই ঢালাইটা অনেক সুন্দর হবে এবং মজবুত হবে জিনিসটাও। কাজেই আমাদের ঢালাইয়ের আগে অবশ্যই পলিথিন ব্যবহার করা উচিত। তারপর যেই ম্যাটেরিয়াল কংক্রিট ম্যাটেরিয়ালটা অবশ্যই ভালো মানের হতে হবে। বালু, সিমেন্ট, পাথর, রড এই জিনিসটা অবশ্যই ভালো মানের ব্যবহার করতে হবে, কারণ এগুলোতে যদি আমরা ভেজাল করি তাহলে আমাদের বিল্ডিংটা সম্পূর্ণই ঝুঁকিপূর্ণ হবে। কাজে রড, বালু, সিমেন্ট এই জিনিসটা ভালো মানের ব্যবহার করার চিন্তা করবেন এবং ভালো মানের জিনিস ব্যবহার করবেন। তারপর যে জিনিসটা রয়েছিল কংক্রিট মিক্স ডিজাইন, অর্থাৎ আমরা কত অনুপাতে জিনিসটা ব্যবহার করব। আমরা অনেক সময় যে জিনিসটা ব্যবহার করি কংক্রিটের ক্ষেত্রে সেটা হচ্ছিল 1-2-4 অনুপাতে যে ব্যবহারটা করি, এবং আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছিল 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট এবং 7 ব্যাগ পাথর। এই জিনিসটা হলো সর্বোচ্চ, এর বেশি কোনোভাবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট এবং 8 ব্যাগ খোয়া বা পাথর এটা ব্যবহার করা যাবে না। কাজেই এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যার ফলশ্রুতিতে আপনার
সুন্দর একটা ঢালাই দিতে পারবেন। কাজে সাধারণত 1, 2, 4% ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মিস্ত্রিরা কম বেশি করে থাকে, তবে কোন কাজের জন্য কোন পরিমাণে মিশাতে হবে সেটা একটা ধারণা থাকা উচিত। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছিল ওয়াটার সিমেন্ট রেশিও, অর্থাৎ সিমেন্টে পানির পরিমাণ যত বাড়বে কংক্রিটের সক্ষমতা তত কমবে। কাজেই 1 বস্তা সিমেন্টের বিপরীতে সর্বোচ্চ 25 লিটার পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের বিপরীতে 25 লিটার বেশি ব্যবহার করা যাবে না, মোটেই না। তারপর হচ্ছিল স্টিল রড, অর্থাৎ ভালো মানের রডের ব্যবহারের কোনো বিকল্প নেই, অবশ্যই ভালো মানের রড ব্যবহার করতে হবে আপনার বিল্ডিংকে মজবুত এবং দীর্ঘস্থায়ী করার জন্য। আপনি সব কিছু ভালো মানের ব্যবহার করলেন, কিন্তু রডের ব্যাপারে যদি আপনি কোনো প্রকার কিপটামি করেন তাহলে এর ফল আপনাকেই ভোগ করতে হবে। তারপর যেটা রয়েছিল, অবশ্যই কোনো কিছু ঢালাইয়ের আগে কভার ব্লক ব্যবহার করতে হবে, তাহলে আপনার বিল্ডিংটা অনেকটা সৌন্দর্যময় হবে। আর যদি কভার ব্লক ব্যবহার না করেন দেখতে খারাপ দেখা যাবে এবং ঢালাইটা দুর্বল হবে, যার ফলশ্রুতিতে জিনিসটা খারাপ দেখা যাবে এবং দুর্বল হবে। তারপর যে জিনিসটা রয়েছিল প্লাস্টারিং, অর্থাৎ প্লাস্টার করার আগে ভালো মতো ওয়ালটা, অবশ্যই ওয়াল বা সিলিং যেটাই হোক না কেন সেটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। যদি না ভিজিয়ে নেন তাহলে যেই বালুটা দেওয়া হবে সেই বালুটা শক্ত হয়ে যাবে, যার কারণে বালুটা অপচয় হবে, সেই বালু দ্বারা কোনো কাজ হবে না। তারপর যে জিনিসটা জানতে হবে, প্লাস্টারের মশলার পরিমাণ কমপক্ষে 1.3 এবং 1.6 পর্যন্ত রাখতে হবে, এর বেশি বা কম করা যাবে না। অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট এবং 3 ব্যাগ বালুর বেশি, কমসে কম 1 ব্যাগ সিমেন্ট এবং 3 ব্যাগ বালু, এবং সর্বোচ্চ যেটা 1 ব্যাগ সিমেন্ট 6 ব্যাগ বালু। এর বেশিও করা যাবে না। 1 ব্যাগ সিমেন্ট এবং 6 ব্যাগ বালুর বেশি মোটেই করা যাবে না, এবং 1 ব্যাগ সিমেন্ট 3 ব্যাগ বালু, এটা হচ্ছিল সর্বনিম্ন। কাজে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কাজেই এই হচ্ছিল ভিডিও। আশা করি এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনাদের বাড়িটা অনেক সুন্দর হবে এবং মজবুত হবে, যার ফলশ্রুতিতে আপনার বিল্ডিংটা আরও দীর্ঘস্থায়ী হবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদেরকে এগিয়ে যেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।